আজকে এসেছি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে, যেখানে আছে প্রথম চ্যাপ্টার অর্থাৎ তোমাদের যে চ্যাপ্টারটার নাম ভৌত বিশ্ব পরিমাপ এবং স্মৃতিবিজ্ঞান। এই দুটো চ্যাপ্টারের উপর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ দ্বারা দেওয়া হয়েছিল, তারই উত্তর নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ এই দুটো অধ্যায়ের উপর 4টে প্রশ্ন দেওয়া ছিল, সেই 4টে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সরাসরি উত্তরে আসছি। প্রথম যে প্রশ্ন ছিল সেখানে বলা ছিল, যখন কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তা প্রবাহ মাত্রা, রোধ ও সময়ের উপর নির্ভর করে। মাত্রার সাহায্যে তাপ উৎপাদনের সমীকরণ প্রতিষ্ঠা করে। এইটা এখন আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি সরাসরি একের দাগের প্রশ্নে যে উৎপন্ন তাপ, এটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে ধরলাম। অর্থাৎ যে পরিমাণ হিট প্রডিউসড হচ্ছে সেটাকে আমরা এইচ দিয়ে ধরলাম। এটা সমানুপাতি, কার কার সঙ্গে সমানুপাতি বলেছে? প্রবাহ মাত্রা, রোধ সময়। তাহলে প্রবাহ মাত্রাকে আমরা আই দিয়ে লিখি, আই টু দি পাওয়ার এক্স। কারণ প্রবাহ মাত্রার উপর কিভাবে ডিপেন্ড করে এটা আমাদের জানা নেই, সেই জন্য আমরা টু দি পাওয়ার এক্স ধরে নিলাম। দ্বিতীয়ত আমরা ধরছি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ রোধ বা রেজিস্ট্যান্স। আর 3 নম্বর আমরা ধরে নিচ্ছি এইচ প্রপোর্শনাল টু টি, টি টু দি পাওয়ার জেড। এগুলো আমাদের জানা নেই বলে আমরা এইভাবে ধরে নিলাম। তাহলে একসঙ্গে লিখলে হয়, যেটা আমরা ভেদের নিয়ম অনুযায়ী জানি, এইচ প্রপোর্শনাল টু আই টু দি পাওয়ার এক্স, আর টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। তাহলে এইচ ইকুয়াল করলে কি হবে, বা ইকুয়াল টু করলে কি হবে? একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটাকে আমরা বলবো ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, আই টু দি পাওয়ার এক্স, আর টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। আমরা এখন এটা ধরে নিচ্ছি কনস্ট্যান্টটাকে ডাইমেনশনলেস ধরে নিলে তাহলে কি হয়? তাহলে এখন আসছি এইচ অর্থাৎ হিট, আমরা প্রত্যেকটা ডাইমেনশন বা মাত্রা বসাবো, প্রত্যেকটা রাশির মাত্রা বসিয়ে আমরা দেখব। তাহলে পুটিং দি ডাইমেনশন বা প্রতিটি রাশির মাত্রা বসিয়ে পাই। হিটের ডাইমেনশন হবে ওয়ার্ক এনার্জি, মানে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। কে ডাইমেনশনলেস ও ডাইমেনশন 1, আই এর ডাইমেনশন আই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। আর এর ডাইমেনশন হয় ভি বাই আই, সেই জন্য হয় এম এল স্কয়ার আই টু দি পাওয়ার -1, আই টু দি পাওয়ার -2 আর টি টু দি পাওয়ার -3। কিভাবে? ওয়ার্ক ডান বা কৃতকার্য বাই আধান অর্থাৎ আইটি, কৃতকার্যকে আইটি দিয়ে ভাগ করলে হয় ভি, তাকে আবার একটা আই দিয়ে ভাগ করলে হয় আর, এটা টু দি পাওয়ার ওয়াই। আর টি এর ডাইমেনশন, টাইমের ডাইমেনশন টি, এটা জেড। এই হলো। তাহলে এবার আমরা প্রত্যেকটা রাশির ডাইমেনশন গুলো হিসাব করে আলাদা আলাদা করে, এম এখানেই শুধু আছে, আর কোথাও নেই। তাহলে এম টু দি পাওয়ার ওয়াই, আই টু দি পাওয়ার এক্স মাইনাস 2y, আচ্ছা এল টু দি পাওয়ার 2y, এল, আর টি টু দি পাওয়ার -3y প্লাস জেড। এইদিকে আসছি এম টু দি পাওয়ার 1, এগুলোকে আলাদা করে নিলাম ডাইমেনশনাল অ্যানালিসিস বা মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে। এল টু দি পাওয়ার 2, টি টু দি পাওয়ার -2। এবার আমরা বোথ সাইড আমরা ইকুয়াল করব। তাহলে কি হবে? এম টু দি পাওয়ার 1 আছে, এখানে এম টু দি পাওয়ার ওয়াই আছে। তাহলে কম্পেয়ারিং বোথ সাইড বা উভয় পক্ষের তুলনা করে পাই, y is equal to 1। তাহলে একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আমরা আসছি টি টু দি পাওয়ার -2, আর এখানে আছে টি টু দি পাওয়ার -3y প্লাস জেড। তাহলে কি হবে? -2 is equal to -3y প্লাস জেড। তাহলে y এর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি 1,
তাহলে -2 is equal to -3 plus z, তাহলে z is equal to 1, তাহলে এটাও পেয়ে গেলাম। এবার আমরা i দিয়ে আসবো, i এদিকে নেই, এদিকে i আছে, তাহলে x - 2y is equal to 0, এদিকে নেই বলে i টু দি পাওয়ার 0 আমরা ধরতে পারি, i টু দি পাওয়ার 0, কিছু নেই মানে 0, তাহলে x is equal to হবে কত 2y, তাহলে x is equal to 2 into 1 অর্থাৎ 2, তাহলে আমরা তিনটে ভ্যালু পেলাম, x স্কয়ার y, x is equal to 2y এবং z তিনটেই পেয়ে গেছি। তাহলে আমরা একদম এই ইকুয়েশনে ডাইরেক্ট বসিয়ে দিতে পারি। তাহলে অতএব h is equal to k i to the power x মানে i স্কয়ার r to the power 1 t to the power 1, তাহলে হলো k into i স্কয়ার rt, অর্থাৎ এসআই সিস্টেমে আমরা k কিন্তু 1 ধরি, আমরা যখন হিটের যে এক্সপ্রেশনটা বের করি সেক্ষেত্রে h সমান হয় i স্কয়ার rt, তো এখানে এসে h সমান k i স্কয়ার rt, এটাই হলো রিলেশন। k একটা কনস্ট্যান্ট বা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট বা মাত্রাহীন ধ্রুবক লিখে দিলেই হলো। এই হলো 1 নম্বর। এবার আমরা আসছি 2 নম্বর কোশ্চেন। দু নম্বর প্রশ্ন বলেছে একটি ভৌত রাশি p a b c d চলরাশির উপর নির্ভরশীল, সেখানে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে p is equal to a কিউব b কিউব, নিচে লেখা আছে √cd, প্রত্যেকটার এরর পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি দিয়ে দিয়েছে a b c d যথাক্রমে 1%, 3%, 2% ও 4%, তাহলে p এর শতকরা ত্রুটি কত? তা আমরা এইভাবে যদি লিখি ইকুয়েশনটা, মানে এটা আমাদেরকে দিয়ে দিয়েছে, তাহলে p এর আনুপাতিক ত্রুটি যেটাকে আমরা বলি রিলেটিভ এরর বা যেটাকে আমরা বলি রেশিও, এরর অফ রেশিও বা ফ্র্যাকশনাল এরর, সেটা কি হয় না ডেল্টা p বাই p, যার যত ঘাত সেটা সামনে গুণ হয়ে যায়, এটা আমরা থিওরি আলোচনার সময় বলেছিলাম। তাহলে 3 ডেল্টা a বাই a, b এর জন্য হবে 3 ডেল্টা b বাই b, আর cd নিচে থাকলেও প্লাস আকারে লেখা হবে, কারণ নিয়ম হচ্ছে এরর সবসময় বা ত্রুটি সবসময় যোগ হয়, সেই জন্য মাইনাস কেউ হবে না, প্লাস হাফ c টু দি পাওয়ার হাফ, এই জন্য হাফ ডেল্টা c বাই c প্লাস হাফ ডেল্টা d বাই d, এই হলো আমাদের ফ্র্যাকশনাল এরর। এবার যখনই এটাকে আমি পার্সেন্টেজ এররে নিয়ে যাব, তাহলে বাম দিকটা আমি কি লিখব ডেল্টা p বাই p ইনটু 100, তখন প্রত্যেকটার সঙ্গে ইনটু 100 এসে যাবে, ইনটু 100, মানে এগুলো সব হচ্ছে পার্সেন্টেজ এরর হচ্ছে 3 ডেল্টা b বাই p ইনটু 100, এগুলো ডাইরেক্ট পার্সেন্টেজেই দেওয়া আছে, প্লাস হাফ ডেল্টা c বাই c ইনটু 100 প্লাস হাফ ডেল্টা d বাই d ইনটু 100। তো a এর পার্সেন্টেজ এরর দেওয়া আছে 1%, তাহলে 3 ইনটু 1% প্লাস 3 ইনটু b এর পার্সেন্টেজ এরর দেওয়া আছে 3% প্লাস হাফ ইনটু c এর পার্সেন্টেজ এরর দেওয়া আছে 2%, তারপর একটা দেওয়া আছে 4%, এগুলো হিসাব করলে হবে 3% প্লাস 9% প্লাস 1% প্লাস 2%, তাহলে টোটাল হলো 15% এরর। তাহলে p এর শতকরা ত্রুটি এটা হবে 15%। এই এটা হলো 2 নম্বর কোশ্চেন। এবার আমরা আসছি 3 নম্বর কোশ্চেন। তিন নম্বর কোশ্চেনে বলেছে যদি কোনো বস্তু সমত্বরণে গতিশীল হয়, এই গতিশীল থেকে পরপর 3টি সমান দূরত্ব অতিক্রম করতে t1, t2 ও t3 সময় নেয়, তবে দেখাও যে একটা প্রুফ করতে বলা আছে 3 নম্বর কোশ্চেনে। তো আমার এখানে মূল যে বক্তব্য, যে মনে করি a সমত্বরণে গতিশীল, অর্থাৎ আমরা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে
মুভ করছে, এটাকে আমরা ধরে নিচ্ছি এ সমতরণ, এ সমতরণে গতিশীল। আচ্ছা, ছবিটা যদি আঁকি তাহলে আমাদের এইরকম হবে, এখান থেকে এটা এস, এরপর আবার একটা এস, আবার একটা এস, অর্থাৎ তিনটেই এস। এই পর পর কথাটার উপর যদি দেবে, একটা টার্ম লেখা আছে পর পর, এই জন্য আমাদের একটা শেষ হলে আবার একটা, আবার একটা শেষ হলে আবার একটা। বলাই আছে যে তিনটেরই ক্ষেত্রে টাইম কত নিয়েছে, t1, এটার ক্ষেত্রে t1 সময়, এটার ক্ষেত্রে t2 সময়, এটার ক্ষেত্রে t3 সময়। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে যে যেহেতু এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা সমতরণে আছে, প্রথমে যদি বেগটা ধরি u, এইখানে কিন্তু বেগ আর u থাকবে না, এখানে হবে u প্লাস a t1, এখানে হবে বেগটা u প্লাস a t1 প্লাস t2। কেন না, এই টাইমটা t1, যখনই ওর t1 টাইম ক্রস করে আসবে, ওর ইনিশিয়াল ভেলোসিটিটা মানে সেকেন্ড অংশের প্রাথমিক বেগ হবে প্রথম অংশের অন্তিম বেগ, আর অন্তিম বেগ v সমান ছিল u প্লাস at, যেখানে t এর জায়গায় t1। আবার দ্বিতীয় অংশের অন্তিম বেগ, দ্বিতীয় অংশ মানে প্রথম থেকে সে t1 প্লাস t2 টাইম ক্রস করে এসেছে, তাহলে দ্বিতীয় অংশের অন্তিম বেগ হবে তৃতীয় অংশের প্রাথমিক বেগ। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই জন্য আমরা এবার কি লিখব, তাহলে প্রথম অংশে বা ফার্স্ট পার্টে কি লিখতে পারি, প্রথম অংশে s u t1 প্লাস হাফ a t1 স্কয়ার, এটা ইকুয়েশন। এখান থেকে আমরা লিখতে পারি s বাই t1 u প্লাস হাফ a t1, এটা এক নম্বর ইকুয়েশন, প্রথম অংশে এটা। দ্বিতীয় অংশে তাহলে কি হবে, s তিনবারই s, u মানেই হলো u প্লাস a t1, এটাই হলো u। এবার t2, কারণ সেকেন্ড অংশের টাইম হচ্ছে t2, আবার বলছে এখানটায় আমাদের ফর্মুলা কিন্তু ut প্লাস হাফ a t স্কয়ার, এখানে ইউটাই হলো u প্লাস at1, অর্থাৎ দ্বিতীয় অংশের প্রাথমিক বেগটাই প্রথম অংশের অন্তিম বেগ। আবার বলছি কথাটা, দ্বিতীয় অংশের ইনিশিয়াল ভেলোসিটি মানে সেকেন্ড পার্টের ইনিশিয়াল ভেলোসিটিটা ফার্স্ট পার্টের ফাইনাল ভেলোসিটির সঙ্গে সমান হবে, সেই জন্য u প্লাস at1 এটাই প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, তার সঙ্গে t2 ut প্লাস হাফ a t2 স্কয়ার। এখান থেকে আমি পাবো s বাই t2 is equal to u plus at1 plus half a t2, এটা হলো 2 নম্বর ইকুয়েশন। একই ভাবে তৃতীয় অংশে বা থার্ড পার্টে কি হবে, s is equal to u plus a t1 plus a t2, এটাই হলো প্রাথমিক বেগ, into t3 plus half a t3 স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি s বাই t3 is equal to u plus at1 plus at2 plus half a t3, এটা 3 নম্বর ইকুয়েশন। এই তিনটে পার্ট আমরা পেলাম, s বাই t1, s বাই t2, s বাই t3। এখন আমাদেরকে প্রুফ করতে বলেছে, ভালো করে প্রুফটা খেয়াল করো তোমরা, 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3, তাহলে একটা মাইনাস আছে তারপরে প্লাস আছে, আমরা এইভাবে নেব। এখন s বাই t1 মাইনাস s বাই t2 প্লাস s বাই t3 is equal to, তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ, তারপরে দ্বিতীয়টা যোগ, তাহলে প্রথমটা u প্লাস হাফ a t1 বিয়োগ u প্লাস a t1 প্লাস হাফ a t2, তারপরটা প্লাস u প্লাস a t1 প্লাস a t2 প্লাস হাফ a t3, এই তিনটে যোগ হবে। যোগ হলে কি হবে, ইউটা কাটবে, এখানে একটা ইউ থাকবে, ইউ প্লাস, আচ্ছা হাফ এ t1, আর এখানে আছে মাইনাস a t1, আচ্ছা এটা প্লাস আছে a t1, তাহলে হলো হাফ
81 প্লাস হাফ 82 প্লাস হাফ 83। এখান থেকে আমরা লিখতেই পারি u প্লাস হাফ a t1 প্লাস t2 প্লাস t3। এই আমাদের হলো লেফট সাইড s বাই t1 মাইনাস s বাই t2 প্লাস s বাই t3। এতটা অবধি হলো। এবার আমরা একটু অন্য চিন্তা ভাবনা নেব। কি চিন্তা ভাবনা? না, আমরা দেখব যদি টোটালটাকে আমরা ধরি তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট বা মোট সরণ কত? s s s 3s। আমি উপরের লাইনটা একটু মুছে দিয়ে করছি। ওইখানটায় উপরের লাইনটা যদি আমরা মুছে দিই তাহলে হবে 3s টোটালটা। তাহলে এটা সমগ্র ক্ষেত্রে বা ইন কেস অফ টোটাল ডিসপ্লেসমেন্ট সমগ্র ক্ষেত্রে তাহলে 3s ডিসপ্লেসমেন্ট এটা সমান u t t মানে এখানে তিনটের যোগফল t1 প্লাস t2 প্লাস t3 ut প্লাস হাফ a t1 প্লাস t2 প্লাস t3 হোল স্কয়ার ut প্লাস হাফ a t স্কয়ার। এখান থেকে আমি লিখতেই পারি 3s বাই t1 প্লাস t2 প্লাস t3 সমান u প্লাস হাফ a t1 প্লাস t2 প্লাস t3। তাহলে এই ইকুয়েশনটাকে আমি এখন 4 নম্বর দিয়ে দিলাম। তাহলে 4 নম্বর ইকুয়েশন থেকে আমি এখানে কি বসাতে পারি? বসাতেই পারি 3s বাই t1 প্লাস t2 প্লাস t3। কারণ এইটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি 3s বাই এটা। লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের ওটাই পড়ে আছে s বাই t1 বাই s বাই t2 প্লাস s বাই t1 মাইনাস s বাই t2 প্লাস s বাই t3। বোথ সাইড থেকে আমরা s কে এলিমিনেট করে দেব। এলিমিনেট করলেই প্রুভ হয়ে যাবে 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3 is equal to 3 বাই t3 হবে 3 বাই t1 প্লাস t2 প্লাস t3। এটা হচ্ছে প্রুফ হয়ে গেল। অর্থাৎ যেহেতু একটু ছোট জায়গা অ্যাডজাস্ট করে নিতে হলো, এইখান থেকে s কে এলিমিনেট করলে আমাদের প্রুফটা হয়ে যাচ্ছে। এটাই ছিল প্রুফ করতে দেওয়া ছিল। এটা 3 নম্বর কোশ্চেন ছিল। এরপর আমরা আসছি 4 নম্বর কোশ্চেনে। এটা আমরা মুছে দিলাম। চার নম্বর কোশ্চেন বলেছে a ভেক্টর প্লাস b ভেক্টরের মান এবং a ভেক্টর মাইনাস b ভেক্টরের মান সমান হতে পারে কি? তাহলে আমরা দুটো ভেক্টর ধরে নিচ্ছি, একটা a ভেক্টর দেওয়া আছে আর b ভেক্টরও দেওয়া আছে। তাহলে বলছে যে a ভেক্টর প্লাস b ভেক্টরের মান মানে তার মড আর a ভেক্টর মাইনাস b ভেক্টরের মড এটা কি সমান হতে পারে? সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে, অর্থাৎ তার লজিক বা যুক্তি চেয়েছে। কিন্তু আমরা ধরে নেব ওরা সমান হচ্ছে, ধরে নিই আমরা কন্ডিশনটা আমরা বের করে নেব সমান হবে কি কন্ডিশন। তাহলে আমরা যদি এখন লিখি যে যদি a ও b এর মধ্যে কোণ থিটা হয় তাহলে এই ম্যাগনিটিউডটা কি হবে? আমরা সেই ভেক্টরে পড়েছি √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। আর বিয়োগের বেলা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 180 মাইনাস থিটা। আমরা বোথ সাইড স্কয়ার করে দিচ্ছি, উভয় পক্ষের বর্গ করে দিলে তাহলে আমরা কি পাবো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা is equal to a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। a স্কয়ার প্লাস b স্কয়ার কে সরিয়ে দিলে হবে 2ab cos থিটা মাইনাস টা প্লাস হয়ে গেল 2ab cos থিটা is equal to 0 সমান 4ab cos থিটা is equal to 0।
তাহলে cos θ = 0, θ = π/2। অর্থাৎ যদি a ভেক্টর এবং b ভেক্টর, যদি a ভেক্টর ও b ভেক্টর পরস্পর লম্ব হয়, অর্থাৎ মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, পরস্পর লম্ব হয়, তাহলে a ভেক্টর প্লাস b ভেক্টর ও a ভেক্টর মাইনাস b ভেক্টর এই দুটো ভেক্টরের মান সমান হবে বা হতে পারে। তার মানে হতে পারে কি কন্ডিশনে, না দুটো ভেক্টরকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকতে হবে, অর্থাৎ পরস্পর লম্বভাবে থাকতে হবে। এই হলো তোমাদের একাদশ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর আলোচনা।